আমি সহ অনেকেই বলতেছি যে এই সরকার বিপ্লবী সরকার হয় নাই, মানে প্রফেসর ইউনূসের সরকার। তাইলে প্রথমে প্রশ্ন আসে, বিপ্লবী সরকার কিভাবে চিনব? খুব সহজভাবে চেনার একটা ব্যবস্থা থাকতে হবে, তাই না? সেটা আছেও কলে। আমরা সেই সহজ পদ্ধতি দেখা নিজেরাই দেখব কে কে বাদ গেলে এই সরকার বিপ্লবী চরিত্র পাইত। আসেন সেটা দেখি। তার আগে দেখে নেই কারা বিপ্লবী। এইটাও টেস্ট করার একটা রাস্তা আছে। এটা হইতেছে, এই বিপ্লব যদি ফেল করতো তাহলে কাদের কাদের কল্লা ফেলাই দিত হাসিনা, তারাই বিপ্লবী। তাহলে এই সরকারে কাদের কল্লা ফেলাই দিত হাসিনা? আসিফ আর নাহিদ অবশ্যই এই দুইজন। প্রফেসর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ অবশ্যই তার কল্লা ফেলাই দিত। আসিফ নজরুল তার কল্লায় ফেলাই দিত। এই চারজন মাস্ট অবশ্যই এই চারজনের কল্লা যেত। প্রফেসর ইউনূসের কল্লা না ফেলাইলেও জেলে যাইতেন তিনি। আর আদিলুর রহমান শুভ্র, আদিলুর রহমান শুভ্র তো জেলে ছিলেনই। ওনার আপিল নিষ্পত্তি করে ওনার পার্মানেন্ট প্যাকেট করে দিত। এই 6 জন ছাড়া আর কারো কিছু হইতো? কিচ্ছুই তো। নিজেরা জিজ্ঞেস করে কিছু হইতো না। ওনারা আগে যেমন দিন কাটাইতেন, পরেও ঠিক একইভাবে কি সুন্দর দিন কাটাইতেন। তবে সরকারে খুব কম্পিটেন্ট কাউরে কাউরে লাগে। রাষ্ট্র পরিচালনা একটা বিশেষ স্কিল, কিন্তু সেটা কি বাকিদের আছে? নাই তো। ওই পাঞ্জেরি গাইড পইরা এদের অনেকেই সচিব টচিব হয়েছে আর কি। আর বাকি তো এনজিও, এনজিও গ্রাম। তাহলে বুঝছেন তো, কারে কারে বাদ দিলে এই সরকার বিপ্লবী চরিত্র পাবে? এটা তো হলো সরকারের কথা। সরকারে যারা নাই তাদের কি অবস্থা এই সময়? কি কি পরিকল্পনা কাজ করতেছে বলে আমরা আভাস পাইতেছি? কোথায় কোথায় ভারতীয় স্বার্থ কাজ করতেছে? কোথায় কোথায় দিয়া বিপদ আসতে পারে? আসেন সেটা আলাপ। ভারত যে কৌশল নিয়ে আগাইতেছে তা হইতেছে 3 ধরনের। হিন্দু সম্প্রদায়কে দিয়ে ক্রমাগত উস্কানি দেওয়া, যেন বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায়। কয়েকদিন আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, আসেন সেটা একটা পোস্টমর্টেম করি। একজন হিন্দু যুবক বলতেছে প্রতিমা নিয়ে যাওয়ার সময় প্রতিমার উপরে পানি দিচ্ছে, তারে ধরে নিয়ে গিয়া মাইকদার করছে। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, ওর নিজের মুখে শুনে। সার্বজনীন পুজোজ্জীবন পরিষদ সিংহবাবুর বাড়ি হাজারি লাইন থেকে উত্তম পালের কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম। ঠিক আছে, প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সুশৃঙ্খল ভাবে প্রতিমা নিয়ে আসতেছি। হঠাৎ করে এই যে এটা কি বল, কদম মোবারক জামে মসজিদ তোরণ, এর সামনে যখন আমাদের ভ্যান গাড়ি দাঁড়ায়, হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর পানি নিক্ষেপ করে। প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপরে উঠি, তখন ওরা আমাদের 3 জনকে আটকে রাখে। দুর্ভাগ্যবশত আমি চলে আসছি, আমার হাতে আঘাত। ওরা পাচ্ছে কি দিয়ে ইট পাটকেল ছুটছে। এরপরে 2 জন ছিল ব্যাট স্টাম্প। ঠিক আছে, এটা কি দিয়ে মারছে? এটা ইট মারছি, কিছু মারছে, ইভেন প্লাস্টিক ঘন্টা বসি লাঠি বসি এরকম মারতেছে, ইভেন অনেক কিছু করছে। তাহলে বুঝলেন তো, প্রচুর অত্যাচার করা হয়েছে। সে মাত্রই পয়সা ফিরে আসছে, তাই না? আচ্ছা, এইবার ঠিক এর পরের অংশটুকু দেখেন। ওই একই ছেলে দেখেন। দেখেছেন ওর হাতে ছুরি, ওর পিছে ছুরি গুজে রাখা ছিল। ওই ছুরি কোত্থেকে আসলো? ও ধরে নিয়ে গেছে কেউ, আর তারে সার্চ করে নাই। ছুরি পিছে নিয়ে এসে ধরা পড়িছে, আর সে ছুরি চাইলে দিছে। এটা বিশ্বাস করতে হবে। আরো তথ্য দিই, এই যে কদম মোবারক মসজিদ কমিটির প্রধান আওয়ামী লীগের নেতা আজম নাসির, এখানে এতিমখানা একটা নাম মাত্র, আর এটা চালায় ছাত্রলীগ। দেখেন যে লাইভ করতেছিল আর ছুরি দেখাইতে চলেছে, আজম নাসিরের সাথে মিছিল করতেছে। বুঝছেন কারা করতেছে এই কাজ? 2 নাম্বার কোষ শিল্প এলাকায় আর গার্মেন্টসে অস্থিরতা করে দেশের অর্থনীতি ঠোকা মারার চেষ্টা করতেছে আওয়ামী লীগ। ওদের হাতে আছে টাকা, ওদের হাতে আছে অস্ত্র, সবকিছু কাজে লাগাইতেছে প্রফেসর ইউনূসের সরকারকে দেখায় দেয় ফেলানোর জন্য। কেন আর কারা করতেছে? আসেন একটা বিপ্লবী বক্তব্য শুনি। আন্দোলনের মূল বিষয় হচ্ছে আপনাদের মালিকের আপনাদের টাকা দিচ্ছে না। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার,
সেই হিসাবে একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের একটা বুদ্ধি দিতে এসেছি যে মালিকেরা আপনাদের পরিশ্রমের টাকা দিচ্ছে না, আপনারা সেই মালিকদের আপনারা যে মেশিন দিয়ে পোশাক সেলাই করেন সেই পোশাকের মেশিন ফিরিয়ে দেন এবং আপনারা রক্ত ঘাম দিয়ে যে পোশাক বানান আপনারা নিজেরা বিক্রি করুন। এইভাবে রাস্তা আটকিয়ে আপনাদের লাভ হবে না। আপনারা গার্মেন্টসে যান, আপনারা এই দেশের সত্য। আমি একজন সাধারণ মানুষ হিসেবে বললাম, আপনারা ভেবে দেখবেন। ধন্যবাদ। শুনেছেন, এই বিপ্লবী বক্তার নাম ইশতিয়াক আহমেদ হৃদয়। এখন সে সাধারণ মানুষের পরিচয় দিচ্ছে না, সে আসলে নর্দার্ন ইউনিভার্সিটির ছাত্রলীগ নেতা। দেখেছেন সে কিভাবে গার্মেন্টস এর মধ্যে লুটপাট করতে উস্কানি দিতেছে। আওয়ামী লীগ গার্মেন্টস সেক্টর অস্থির করতে নামেছে। তো গার্মেন্টস এর ভাই বোনেরা, আপনারা তো জানেন যে হাসিনাই আপনাদের ন্যূনতম মজুরি নিশ্চিত করে আপনাদের উপর পুলিশ লেলাই দিছে, আপনাদের নেতাদের গুম করছে, খুন করছে। এখন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে আইসা আপনাদের উস্কানি দিচ্ছে আর আপনারা হাততালি দিতেছেন। কে আপনাদের সামনে এসে বক্তৃতা দিতেছে তাদের না চিনলে হবে? পুলিশ আর আর্মিরে বলতেছি এই ইশতিয়াকরে প্যাকেট করতে হবে এখনই। একটারে প্যাকেট করবেন তো 1000 ঠান্ডা হয়ে যাবে, রুলারের মতো সোজা হয়ে যাবে। আর কি হইতেছে? 3 নাম্বার, বিএনপির নিয়ে ব্যাপক নেগেটিভ ক্যাম্পেইন হইতেছে। নানাভাবে বিএনপির নাম ভাঙায় চাঁদাবাজি দখল হইতেছে। দেখেন আওয়ামী লীগের লোক বিএনপি সাথে চাঁদাবাজি করতেছে। কেউ কেউ যে সত্যি সত্যি দখল করতেছে করতেছে না তা না। আমি এটা একেবারে ক্লিন চিট দেবো না, বিএনপি কে করতেছে, অনেককে বিএনপি বহিষ্কার করছে। এইটা হইতেছে বিএনপি কিভাবে এই ইস্যুগুলোতে ডিল করতেছে শীর্ষ পর্যায় থেকে। কিন্তু এত ব্যাপক ভাবে করা হইতেছে যে কৌশল ভালোই কাজে দিচ্ছে। বিএনপি এর মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে, ব্যাপক সমালোচনার জন্ম দিচ্ছে এবং জনপ্রিয়তা হারাইতেছে বিএনপি। কিন্তু গতকাল ঘটছে বগুড়ার হিরো আলমের উপরে হামলা। হিরো আলম দাবি করছে তার উপরে বিএনপি হামলা করছে। হিরো আলম কি বিএনপি সবাই চেনে? আসেন ফুটেজ বিশ্লেষণ করি। এই যে ওর উপরে হামলা করছে বগুড়া আইনজীবী সহকারী মহড়ি সমিতির সাবেক সাধারণ সম্পাদক রনি, ওর নেতৃত্বে হিরো আলম মামলা কইরা ফেরার পথে ঘটনা ঘটছে। রনি কিন্তু আদালত পাড়ায় কোনো অপরিচিত মুখ না, সবাই বগুড়া চেনে। 2016 সাল থেকে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হিরো আলম নিজেই স্বীকার করছে যে রনির নেতৃত্বে হামলা হয়েছে। দেখেন পত্রিকায় বলছে, রনিও বলছে হ্যাঁ আমি হামলা করছি। তো রনি কে? হিরো আলম। সব জায়গায় নাটক, নিজের নাক কাইটা পরে যাত্রা ভঙ্গ বলে একটা কথা আছে না? তো হিরো আলম কি নিজের নাক কাইটা বিএনপির যাত্রা ভঙ্গ করতে গেছিল? আর একজনকে শনাক্ত করা গেছে, তার নাম নুরুল ইসলাম মুহুরী। সে বগুড়া আইনজীবী পরিষদের সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রোমান উকিলের সহকারী। তো হিরো আলম কেন রনি বা নুরুল ইসলাম মুহুরীর নাম না বইলা বিএনপির উপর দোষারোপ করছে সেটা ওই নিজে ভালো বলতে পারবে, ওকেই ব্যাখ্যা করতে হবে। এবার আর একটা বিষয় নিয়ে কথা বলি, মাজারে হামলা। এটা হইতেছে 3 নাম্বার কৌশল এবং এই কৌশল নিয়ে ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে একটা ডিভিশন করার চেষ্টা হইতেছে। যারা মাজার ভাঙতেছে আর যারা মাজার ভাঙা নিয়ে সমালোচনা করতেছে, দুই পক্ষই কিন্তু ফ্যাসি বিরোধী। আসেন এটা একটু আমি আসলে ধর্ম নিয়ে কথা বলতে চাই না, বাট স্টিল এটা নিয়ে একটু বলি, কারণ এটা কোনো সন্দেহ নাই যে মাজার নিয়ে ইসলাম ধর্মের রিজার্ভেশন আছে। চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে ইসলাম সবসময় বলে আসতেছে। মৌলানা দিলওয়ার হোসেন সাইদির ওয়াজে মাজার পূজার বিরুদ্ধে কথা থাকতই, কিন্তু ওনার মতো জনপ্রিয় আলেমের ওয়াজের পরেও মাজার কিন্তু ভাঙা হয় না। কিন্তু প্রশ্ন হইতেছে এখন কেন ভাঙা হইতেছে? আসেন আমরা এক ভাইয়ের পোস্ট দেখি যে ভাঙতে যাইতেছে। দেখেছেন এডিতে সে ভালো করে দেখান, মানিক সাহেব কি করে সেটা দেখান, ছাত্রলীগ। বুঝেছেন? এবার আবার দেখেন সেকুলাররা মাজার ভাঙা নিয়ে কান্নাকাটি। সৌদ আল্লাহর যে লাল সালু উপন্যাসটা ছিল না,
ওখানে মসজিদ কি একটা ধর্ম ব্যবসায়ী এবং কামুক, হ্যাঁ, এবং সেটা কবরকে মাজার বানায় সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রতিপত্তি অর্জন করে। এই তো উপন্যাসটা সারমর্ম। তো এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে সেকুলাররাও তো দাঁড়াইছে। এটা তো সেকুলাররা প্রমোট করছে লাল সালে এতদিন ধরে, যে মাজার একটা ধর্ম ব্যবসা, তাই না? তাই ধর্ম ব্যবসার বিরুদ্ধে তো একটা সাধারণ কনসেনসাস ছিল। ইসলামপন্থীরা তো এটা পছন্দই করে না, সেকুলাররাও তো পছন্দ করতো না। লাল সালই সেটা প্রমাণ। তো এখন এটা কারা করতেছে? তাদের একাংশ তো দেখাই দিলাম। সাধারণ মুসল্লিদের যে আওয়ামী লীগরা উঠকাইতেছে অন্তত কিছু জায়গায়, সেটা তো সন্দেহ নাই, তাই না? আমি তো দেখাই দিলাম সরাসরি। যারা মাজার ভাঙতে যাইতেছেন তাদের কই? আপনাদের এই মাজার ভাঙার অথরিটি কারোর কাছ থেকে নেওয়া উচিত না? মানে আপনি তো অথরিটি না, তাই না? অথরিটি আসবে কোত্থেকে? সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে, সর্বজনের কাছ থেকে আসবে অথরিটি। কোন সর্বজন গ্রাহ্য আলেম কি কইছে যে যাও মাজার ভেঙে আসো? আপনাদের ছাত্রলীগ কইতেছে আর আপনারা যাইতেছেন। যে কাজ করবেন তার সামাজিক সম্মতি আছে কিনা দেখবেন। আমরা মুজিবের ভাস্কর্য ভাঙছি, সামাজিক সম্মতি আছে। আমরা সবগুলা ভাঙবো, সামাজিক সম্মতি আছে। আমরা 32 নম্বর মাটির সাথে মিশাই দেব, সামাজিক সম্মতি আছে। আমরা পুলিশ মাইরা পা উপরের দিকে, মাথা নিচের দিকে টেঙে রাখছি, সামাজিক সম্মতি আছে। আপনার এই মাজার ভাঙায় সামাজিক সম্মতি আপনার নাই। আর যদি কুরকুরায় আপনাদের কাউরে না ডলা দিবার মন চায়, তাহলে ওই যে অমি রহমান পিয়াল আছে না, ওই পোস্টে যে সমস্ত বাকশালী এখনো খুনি আছে না, লেসপেন্সারি করে, তাদের মধ্যে থেকে বেছে নেন, সমাজকে ফ্যাসিবাদ মুক্ত করেন। এটা নিয়ে কনসেনসাস আছে, সামাজিক সম্মতি আছে, এই কাজ করেন। এবার আসেন চতুর্থ বিষয় নিয়ে আলাপ করি, চতুর্থ কৌশল। এই কৌশলটা হইতেছে ভারতের কৌশল, রয়ের কৌশল। বিএনপি এবং জামাতের মধ্যে ঠুকাঠুকি বাধায় দেওয়া। সরাসরি ভারত বিরোধী শক্তির মধ্যে দুইটা দল খুবই সংগঠিত এবং জনপ্রিয়, বিএনপি এবং জামাত। বিএনপি বিশাল বড় দল, জনপ্রিয় দল। জামাত সংগঠিত দল এবং জনপ্রিয় দল। এই দুইটারে যদি আলাদা করে ফেলা, তাহলে বাংলাদেশের ভারত বিরোধী শক্তিরে আলাদা করে ফেলা গেল, ক্ষুদ্র করে ফেলা গেল। এই যে বিএনপি জামাতের মধ্যে প্রকাশ্য বিরোধ আমরা দেখতেছি, দুই পক্ষেরই কম বেশি দায় আছে এটা নিয়ে। কার কম কাম বেশি এটা আমি বলবো না। আমরা যারা আপনাদের দল করি না, বিএনপি জামাতের কইতেছি, তারা আপনাদের কোনো পক্ষেই নিব না। কারণ কামড়া কামড়িকে উস্কায় দেওয়া আমাদের কাজ না। আমি আগেও বলছি, জামাত বিএনপির নির্বাচনে ঐক্য এখন সম্ভব না। তাদের দুই দলের মধ্যেই সামনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হবে, ফেয়ার এনাফ। কিন্তু নির্বাচন তো এখন আসেনি ভাই। এখনো তো হাসিনা আর তার দল থেমে যায় নাই, ভারত তো থেমে যায় নাই। তারা এখনো পুরো মাত্রায় সক্রিয়। পুলিশ নাই, ট্রাফিক পুলিশ পর্যন্ত দায়িত্ব পালন করতেছে না। আর্মি চিফ প্রফেসর ইউনূসের কথা শুনতেছেন, সে একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাইতেছে, সে প্যারালাল শক্তি কেন্দ্র গড়ে তুলছে। সব আওয়ামী লীগেরা পুনর্বাসিত হইতেছে। দেখেন এই ইসলামী আন্দোলনে যে জড়, সব আওয়ামী লীগেরা পালাই গেছে। হাসান মাহমুদ ধরা পড়ছে শুনছি, আপনি শুনছি না? এখন পুলিশে বেলজিয়ামে একের পর এক তো ঘাতে গেছে আনসার, তারপরে ইন্দুদের দিয়া, তারপরে শুরু হইলো গার্মেন্টস। আর দেখেন সালমান আলী সিল্লাহ এসে বসে আছে, খাবার আবার বাসা থেকে আসে, আড্ডা দেয়, ভালো গেছে। রাজনৈতিক দলে ভোট পাল্টায় ঢুকতেছে আওয়ামী লীগের লোকজনেরা। আপনারা যে তাদের আশ্রয় দিতেছেন, আপনাদের লজ্জা করে না? আমরা তো রেকর্ড রাখতেছি, টাইম মতো ধরবো। এই আওয়ামী লীগারদের অর্থ আছে। ভারত তো হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে, তাই না? দিয়ে রাখছে তো একজন ফ্যাসিস্টকে, খুনিকে, বাংলাদেশ থেকে বিতাড়িত একজন স্বৈর শাসক ফ্যাসিস্টকে আশ্রয় দিচ্ছে না? ভারতের যুদ্ধমন্ত্রী তার সামরিক বাহিনীকে তৈরি থাকতে বলছে, কারণ বাংলাদেশে থাকা তার দাসীকে খেতে দিচ্ছে বাংলাদেশের জন্য। তারপর বাদ খুলে ভারত ভাষায় দিচ্ছে। প্রফেসর ইউনূসকে ইন্ডিয়ান মিডিয়া তুলাধনা করতেছে, কইতেছে ইসলামিক ডিক্টেটরিজম। দেখে আর্মি চিফ কাজ করতেছে তার মতো কইরা, সে পলিটিক্যাল পার্টির সাথে ঘুটু করতেছে, মিটিং করতেছে, সে আওয়ামী নেতাদের প্রোটেক্ট করছে, করছে না? দুর্বৃত্ত ব্যবসায়ীদের সাথে মিটিং করতেছে, আর তার প্রহরা থেকে দুর্বৃত্ত জেনারেল মুজিবুর রহমান পালায় যায়। বিশ্বাস করেন যে আর্মি পাহাড়া থেকে পালাই যেতে পারে কেউ? এই প্রসঙ্গে পরে আসতেছি। এরই ভারতের প্ল্যান, ফ্যাসি বিরোধী শক্তির মধ্যে ডিভিশন ঘটায় দাও, এবং তারা সফল হয়েছে। এদিকে সময় যারা ফ্যাসি বিরোধী লড়াই করছেন, আপনারা একে অন্যের বিরুদ্ধে কৃপান তোলা। আমাদের আমি কইছিলেন এক জালেমের বদলে আরেক জালেম। বিএনপি মনে করছে আমাদের
এর মধ্যে তারেক রহমান কইছে কিছু দল প্রতিবেশী দেশের ফান্ডে পা দিছে, জামাত মনে করতেছে এটা আমাদের কইতেছে। আমি যে গেলাম জামাতের নেতাদের, আপনাদের নাম তো নেয় নাই। ওনারা বললেন আরে এটা সাতক্ষীরা আমাদের ঘাঁটি, এইখানে আমরা ছাড়া উনি কানে বলবেন, মহাযন্ত্রণা। এর মধ্যে জামাতে আমিরের পরতে পত্রিকা আসলো, শিরোনাম বন্ধুত্ব চাই, সহযোগিতা চাই, ভারতের প্রতি জামাতের বার্তা। শফিক ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনার আমি খুব পছন্দ করি। আপনি শুধু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ না, একজন শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতা না, আপনি আমার পেশারও বড় ভাই, আপনি ডাক্তার মানুষ। তাই আমাদের সাথে দুই ধরনের সম্পর্ক আছে। তো শফিক ভাই, ভারত কি আমাদের জিন্দগিতে সহযোগিতা করছে? ভারতের কাছে কি বন্ধুত্ব চান শফিক ভাই? ভারত তো সারা জীবন বলে আসছে জামাত বিএনপি ক্ষমতায় চলে আসবে, তাই হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, তাই না? বিনা সেক্রেটারি বলে যাচ্ছে জামাত ইনফিল্ট্রেট করছে আর্মিতে, দেখছেন? আপনার দলের নেতারা ফাঁসিতে গেল কার ইন্টারেস্টে, কার চাপে, কার মদদে? ইন্ডিয়ার তো। বিডিআর সেনা অফিসার মারলো কার মদদে? ইন্ডিয়ার তো। হাসিনাকে ক্ষমতায় রাখলো কে 15 বছর? ইন্ডিয়া তো। এই জুলাই আগস্ট গণহত্যার দায় হাসিনার যতটুকু, ততটুকু ভারতের না? তো আপনি যদি আপনারে এতবার মারবে ওরাই, আর আপনি এখন শ্রী চৈতন্যের মতো বলবেন মেয়ের হচ্ছে কোন সিট কেনা, তাই বললে কি প্রেম দেবো না? এটা তো হইল না শফিক ভাই। এই কথা আমি পছন্দ করি নাই, এই কথা বাংলাদেশের মানুষ পছন্দ করে নাই, বাংলাদেশের জনগণ পছন্দ করে। আপনি জেনারেলি বলেন আমরা দক্ষিণ এশিয়ার সকল দেশের সাথে সুসম্পর্ক আছে, ভারতের কথা কেন বলবেন? বিএনপি নেতারা আবার বলেন যে দাদা দেখেন কি বিশ্রীভাবে আমাদের পিছনে লাগছে আমাদের লোকেরা। আমি কইলাম আপনারা কিছু কইেন না, থামে যাবে দাঁড়ান। আমার পরে এসে ওনারা বলেন দেখছেন থামে নাই। তা আমি কইলাম আমি হইতেছি নিধিরাম সর্দার, আমার কাছে কমপ্লেন করে লাভ আছে? তো যাই হোক, ভিডিওতে কইলাম এখন যদি থামে তাহলে ভালো। জামাতের নামে কি কি ছড়াইছে আমি একটা কয়ে দিই। জামাতের নামে ছড়াইছে যে ওনাদের আর্মি চিফ কিবা বুঝাইছে, তারপর থেকে জামাত বিএনপি লাগছে। সত্য মিথ্যা জানি না, কি ছড়াইছে আপনাদের বলে দেব, আপনারা সতর্ক থাকেন। আমার বলার কথা একটাই, বিএনপি জামাত দুইটা আলাদা দল, আমরা সবাই জানি। আপনাদের ডিফারেন্স আছে, আদর্শের ডিফারেন্স আছে, পদ্ধতির ডিফারেন্স আছে। আপনার একটা ক্যাডার ভিত্তিক দল, বিএনপি একটা গণদল, নানা মতের লোক আছে, কিন্তু আপনারা এক মতের দল। কিন্তু আপনাদের তো কয়েকটা ঐক্য আছে, আপনাদের ডিফারেন্স তো আছে, কিন্তু আপনাদের কয়েকটা ঐক্য আছে, খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঐক্য আছে। আপনাদের বিভেদের জায়গা নিয়ে জগন না করে ঐক্যের জায়গা নিয়ে সামনে আগান। আপনাদের প্রতি আমার এটাই সাজেশন, বিনীত অনুরোধ আপনাদের কাছে। সেটা দেশের জন্য জরুরি। যদি মনে করেন যে এটা জনগণের পক্ষ থেকে রিকোয়েস্ট, তাহলে তাই। এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের দুই দলের কাছে। আমাদের লড়াই তো শেষ হয় নাই, আপনাদের ছাড়তেছি না আমরা এত তাড়াতাড়ি। আপনারা কি যথাযথভাবে সরকারের পাশে দাঁড়াইতে পারছেন? নিজেরই প্রশ্ন করেন। আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দরকার হলো প্রফেসর ইউনূসের সাথে মিটিং করেন, সময় নেন, উনি করবেন মিটিং। আপনারা চান, সময় চান, না দিলে আমার বললেন যে দেয়নি উনি। আমি তো ওনারা চিনি, আপনারা মিটিং করতে চান, কথা বলতে চান, ওরা কথা বলবেন। প্রফেসর ইউনূসের সরকার ফেল করলে আমরা কি কেউ বাঁচবো? আপনারা বাঁচবেন। আগে তো বিপ্লব রক্ষা করবেন। আপনারা তো এই সরকারকে লাইনে রাখার চেষ্টা করবেন এবং প্রোটেক্ট করবেন, মনে করায় দেবেন তাদের কর্তব্য কি। প্রফেসর ইউনূসের কথা শুনতেছে না সেনা প্রধান, উনি ওনার মতো করে ক্ষমতা কেন্দ্র বানাইছেন। আপনারা যদি প্রফেসর ইউনূসের পাশে শক্তভাবে দাঁড়াইতেন, সেনা প্রধান এই কাজ করার সাহস পায়? করেন নাই কেন এতদিন? আপনারা দাঁড়ান ওনার পাশে, ওনাকে ওনার অথরিটিটাকে কমপ্লিট করেন। সেনা প্রধান আপনার জগন্নাথ হয়ে গেলে চলবে না। 18,000 লোক আহত হয়েছে, বইয়ের সেন বিক্রি করে চিকিৎসা চালাইতেছে, লড়াই লাগছে। আপনার তো এটা যে বলতে হবে প্রফেসর ইউনূসকে যে স্যার আপনি তো বলছেন যে সরকার দায়িত্ব নেবে, এই কি কেন সেন বিক্রি করতে হয়? এটা আপনারা যে বলবেন না, সামনাসামনি যে বলবেন। তো আমাদের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে শহীদদের আর আহতদের তালিকা করা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা টেরিবলি ফেল করছি এই কাজ করতে। 1 মাস কিন্তু অনেক সময় আমরা এই কাজ করতে পারি না। মিডিয়া দায়িত্ব পালন করতে পারতো, সেটাও করে না। আহতদের সুচিকিৎসা না হইলে আমি প্রফেসর ইউনূসকে দায়ী করে দেব সবসময়। প্রফেসর ইউনূস ক্ষমতা ছেড়ে দিলেও আমি দায়ী করে দেব। আমি নিহতদের তালিকা না হইলে প্রফেসর ইউনূসকে দায়ী করে দেব। শুধু আমি না, ইতিহাস দায়ী করবে প্রফেসর ইউনূসকে। আমি এটা প্রফেসর ইউনূসকে মনে করাই দিতেছি। আপনাকে কিন্তু স্যার দায়ী করবে ইতিহাস, কারণ আপনার হাতে রাষ্ট্র ক্ষমতা আছে। এইবার আসেন 5 নাম্বার প্রশ্ন, সেটা হইতেছে আর্মির আপনার জগন্নাথ হয়ে যাওয়া, বিশেষ করে আর্মি চিফে গুম খুম দুর্নীতিতে দুর্বিনীত
লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান প্রবাদ তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছে এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদা। খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচরদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডে জিওস হিসেবে ময়মনসিংহে কর্মরত ছিল। মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছে। পিছনে ফিরে যদি দেখেন, আওয়ামী ফ্যাসিস্ট দুঃশাসনের গত 15 বছরের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন, দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটা ইম্পর্টেন্ট পজিশন, সামরিক নিরাপত্তার কৌশলগত বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ 46 ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের কমান্ডার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, নবগঠিত বিজিবির পরিচালকের মতো সবসময় গুরুত্বপূর্ণ পদসমূহে বিশ্বস্ততার সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান দাবি করছেন তিনি নাকি হারাই গেছেন বা নিখোঁজ হয়ে গেছেন অথবা গুমও হয়ে থাকতে পারে। মানে দেখেন, সে পালাইছে আর দায় দিতেছে যে গুম দিছে। চিন্তা করছেন, নিজে ভিকটিম সাজতেছে। বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান গোয়েন্দাদের সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালাই গেছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে সেনানিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো 5 তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন। ওয়াকার সাহেব, আপনি এটা পারেন না। প্রফেসর ইউনূসের অনুমতি ছাড়া আপনি তাকে আনতে পারেন না, রাখতেও পারেন না। বর্তমান দায়িত্বরত সেনাবাহিনীর শীর্ষ 10 জেনারেলের মধ্যে 15 বছরে একে অপরের ঘনিষ্ঠ সহযোগিতা হিসেবে কর্মরত আছে। এই 10 জেনারেলের উপরে আমি একটা এপিসোড করেছি, সব হিসাব যারা সকলে নানা অপরাধ কর্মের সাথী এবং বান্ধব, এবং এই গ্রুপটা নিবিড়ভাবে রয়ের এদেশীয় অনুচর হিসেবে কাজ করে। এবং এই 10 জনকে আমি এক্সপোজ করে দেব। ওয়াকার সাহেব, আমি কাজ করে ফেলছি, আপনারা আমি শেষ ওয়ার্নিং দিতেছি, আপনি যদি ঠিক না হন এই 10 জনকে আমি খুঁটিনাটি সবকিছু এক্সপোজ করে দেব। প্রফেসর ইউনূসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখছেন? উনি বুঝতেই পারতেছেন না যে ওনার অথরিটি কি কিভাবে স্ট্যাবলিশ করতে হবে। এই 15 জনের সেনাপ্রধানকে কোনো জবাবদিহি করতে হয়েছে। আমি ওয়াকার সাহেবকে বলি, আপনি ওই চেয়ারে আছেন এই জন্যই আপনার চেয়ার থাকলে আপনার ফুটা পয়সা দাম। সাবেক জেনারেলদের দেখেন, আপনি যে কাজগুলো করতেছেন সেটা জাস্টিফাই করবেন কিভাবে? আপনারা তো ধৈর্য এনে বিচার করবে বাংলাদেশের সব। আপনারা আমি একটা পরামর্শ দেব, ভদ্রভাবেই দেব। আমি আর পরামর্শ দিব না আপনাকে, আপনার চেইন অফ কমান্ড মানে প্রফেসর ইউনূসের কমান্ডে অনুগত হন, ওনারে না জানায় কোনো কাজ করবেন মেহরবানি করে। যেটা আপনি প্রোটোকল অনুযায়ী করতে পারেন না সেটা কইরেন না। আপনি প্রফেসর ইউনূসের প্যারালাল কমান্ড বানানোর চেষ্টা করবেন না, ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র বানানোর চেষ্টা করবেন না। আপনি যদি এটা করেন আপনারা ছাড়বেন না। ওয়াকার সাহেব, আপনি আমার চেনেন নাই, আপনি কিন্তু সরি করার টাইম পাইবেন। ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র রাষ্ট্রকে রক্ষা করা যদি আপনার উদ্দেশ্য হয়, আসেন একসাথে কাজ করি। বাংলাদেশের সব মানুষ আপনাকে সাপোর্ট করবে, আমি নিশ্চিত করব বাংলাদেশের সব মানুষ যেন আপনাকে সাপোর্ট করে। আর যদি মনে করেন আপনার আত্মীয় আর ভারতের বি টিমকে ক্ষমতায় বসানোর পায়তারা করবেন, তাহলে বাংলাদেশকে আরো ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধের দিকে ঠেলে দেবেন, আর এর দায় হবে একান্ত এবং একান্তই আপনার। আশা করি আপনার শুভ বুদ্ধির উদয় হবে। ইনকিলাব জিন্দাবাদ।